নীলুফার চৌধুরী মনি বিএনপির নারী সংসদ সদস্য এবং বিএনপির নেত্রী হিসাবে খুবই জনপ্রিয় একজন টকশো আলোচক। সম্প্রতি এই নীলুফার চৌধুরী মনি এক টকশো আলোচনায় ওই 24 জুলাই আন্দোলন নিয়ে কিছু বক্তব্য রেখেছেন, কিছু দাবি তুলেছেন। তো তাই নিয়ে দেখলাম জুলাই প্রেমী, জুলাই যোদ্ধাদের মধ্যে এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি বিএনপির মধ্য থেকেও কোনো কোনো নেতা বা ছাত্র দলের সভাপতি রাকিব সাহেবকেও দেখলাম এর প্রতিবাদ জানাতে। বলা হচ্ছে নীলুফার চৌধুরী মনির এই বক্তব্য সমীচীন নয়, এই বক্তব্য আওয়ামী লীগের ন্যারেটিভ প্রতিষ্ঠা করছে, আওয়ামী লীগের বয়ানকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই বক্তব্যের দ্বারা জুলাইকে অবমাননা করা হচ্ছে, জুলাইকে খাটো ছোট করা হচ্ছে, জুলাইকে হিউমিলিয়েট করা হচ্ছে। কয়েকদিন আগে এই জুলাই মাসে উত্তপ্ত হতে দেখেছি মেহের আফরোজ শাওনের এক ফেসবুক পোস্ট নিয়ে। এর পূর্বে তা নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন নীলুফার চৌধুরী মনির টকশোর এই আলোচনা নিয়ে আবার উত্তপ্ত। তো নীলুফার চৌধুরী মনি কি এমন বলেছেন? তিনি কি অমূলক অযৌক্তিক কিছু বলেছেন? তার মন গড়া কথা তিনি বলেছেন? দর্শক শ্রোতা, আজকে সেগুলোই দেখব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি নীলুফার চৌধুরী মনির সেই টকশো বক্তব্যের জিস্ট অংশে। তিনি কি বলেছিলেন? জুলাই আন্দোলনে ডিজাইন বা ষড়যন্ত্র অবশ্যই ছিল। আন্দোলনকারীরা কিছু না জেনেই আবেগে এসেছিল। মারলো কারা তাও জানে না, সামনে কোনো পুলিশও ছিল না। এছাড়াও তিনি বলছেন পুলিশের কাছ থেকে নয়, স্নাইপার এসেছিল বাহির থেকে। তো এই বক্তব্যের 3টা পয়েন্ট ধরে আলোচনা করি। প্রথম পয়েন্টে আসি। নীলুফার চৌধুরী মনি বলছেন যে জুলাই আন্দোলন অবশ্যই ডিজাইন ছিল বা ষড়যন্ত্র ছিল। তো এই বক্তব্য কি নীলুফার চৌধুরী মনি এই প্রথমবারের মতো দিয়েছে? মানে এই দাবিটা কি প্রথম উঠেছে? এর পূর্বে এই দাবি কেউ তুলেনি? ডক্টর ইউনূস সাহেব বলেনি যে এটা একটা ডিজাইন ছিল? দেশে না, বিশ্বের দরবারে, আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে তিনি বলেছিলেন, বিশ্বের দরবারে পরিচিত করে দিয়েছিলেন একজন মাস্টার মাইন্ডকে। তখন বলেছিলেন যে এটি একটি ডিজাইন ছিল। কেমন ডিজাইন ছিল? ম্যাটিকুলাস ডিজাইন ছিল। ম্যাটিকুলাস ডিজাইনটা মানে কি? সহজ সরল ভাষায় একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পরিকল্পনা ছিল। কই তখন জুলাই যোদ্ধা, জুলাই প্রেমী আপনাদের তো উত্তপ্ত হতে দেখিনি, তখন তো আপনাদের আতে ঘা লাগেনি, তখন তো বরং উল্টোটা দেখেছি। ডক্টর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইন শব্দটাকে তখন তো আপনারা সাদরে গ্রহণ করেছিলেন, তখন তো আপনারা এটাকে সেলিব্রেট করতেছিলেন, আপনাদের জুলাইয়ের পক্ষের শব্দ হিসাবেই ব্যবহার করছিলেন। তাহলে তখন সমস্যা না হলে এখন নীলুফার চৌধুরী মনির বক্তব্যে আপনারা জ্বলে উঠছেন কেন? এবার আসি দ্বিতীয় পয়েন্টে। নীলুফার চৌধুরী মনি বলছেন যে স্নাইপার এবং 7.62 ক্যালিবার গুলি এগুলো বাংলাদেশ পুলিশের কাছে থাকে না, এগুলো বাহির থেকে এসেছে। তো এই দাবিটাও কি নীলুফার চৌধুরী মনি প্রথমবারের মতো করেছেন? এর পূর্বে কেউ করেনি? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি তখন এই দাবি তুলেননি? তুলেছিলেন। তিনি এটা নিয়ে তদন্তও করতে চেয়েছিলেন। তো তখন আমরা কি দেখলাম? তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন সরিয়েছিলেন? গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই জন্য। এরপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেনি যে তারা সশস্ত্র যুদ্ধের সংগ্রামের প্রস্তুতি নিয়ে রেখেছিল? নাহিদ ইসলাম স্বীকার করেনি যে সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য তারা ভিডিও ক্লিপস পর্যন্ত প্রস্তুত করে রেখেছিল? আসিফ নজরুল স্যার এক সময় এই বিষয়ে কথা বলেননি? বলেছেন, চাপে পড়ে তিনি কথাটা উইথড্র করে নিয়েছিলেন। তো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে তো দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে কি একবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনারা যদি ভিডিও ক্লিপস প্রস্তুত করে রাখেন সশস্ত্র সংগ্রামের জন্য, তাহলে সেই ওয়েপন্স বা অস্ত্র আপনাদের প্রস্তুত ছিল, রেডি ছিল? সেগুলো কোন মাত্রার ছিল, কোন গ্রেডের ছিল? সেগুলো কি 7.62 ক্যালিবারের ছিল, না তার চেয়ে বেশি মাত্রার ছিল, না কম মাত্রার ছিল, না কোন গ্রেডের ছিল? সেগুলো কি আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে? ডক্টর ইউনূসের সময় একাধিক আলোচনায় বলেছিলাম যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করা হোক যে তারা কি দিয়ে কিভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল, সেই জিনিসগুলো কোথায়? আজ পর্যন্ত কারো জানা নেই। তাহলে তারা বললে তখন সমস্যা হয় না, আর নীলুফার চৌধুরী মনি বললেই আতে ঘা লাগে অনেকের। এরপরে আসি 3 নম্বর পয়েন্টে।
3 নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে আন্দোলনকারীরা কিছু না জেনেই আবেগে এসেছিল। খুব বেশি অমূলক কথা তিনি বলেননি, অনেকেই সেখানে আবেগে যুক্ত হয়েছে। আবার শুধু আবেগ না, বিগত 15-16 বছরের শেখ হাসিনার যে একটা ফ্যাসিবাদী শাসন, তার বিরুদ্ধেও মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল, যার কারণে মানুষ রাস্তায় নেমেছে, এটি সত্য কথা। কিন্তু নীলুফার চৌধুরী মনি বলছেন যে মারলো কারা তাও জানা নেই, সামনে কোনো পুলিশও ছিল না, সামনে পেছনে ডানে বামে কোথাও কোনো পুলিশ দেখা যাচ্ছে না, শব্দ নেই, গুলির শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু আন্দোলনকারীদের মধ্যে থেকে অনেকেই মাটিতে লুটিয়ে পড়ছে। তো এই সাউন্ডলেস, সাইলেন্সার লাগানো গুলিগুলো আসছে কোথা থেকে, কারা কোথা থেকে করেছে? তো এই জিনিসটা নিয়ে প্রশ্ন নীলুফার চৌধুরী মনি তুলেছেন। আর আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলতে চাই এখানে। এই আন্দোলনের সময় আমি ঢাকা ছিলাম, এবং ঢাকার যতগুলো রেড জোন ছিল এই আন্দোলনের সময় খুবই বেশি মারাত্মক জোন ছিল। তার মধ্যে একটি ছিল যাত্রাবাড়ি, কাজলা, শরীরাখড়া এই রোডটাতে, এবং আন্দোলন সময়ে আমি ওই এলাকাতেই ছিলাম। আন্দোলনের প্রতিটি দিন সকাল, দুপুর, বিকেল আমি এবং আমার সাথে আমরা 4-5 জন আমরা রাস্তায় যেতাম, একদম মেইন রাস্তায় যেতাম। ভয় ছিল, জীবনের শঙ্কা ছিল, তারপরও যেতাম পরিস্থিতি দেখার জন্য যে কি হচ্ছে। তো প্রতিদিনের ঘটনা যদি নাও বলি, একদম শেষ দিন 5 অগস্টের একটা ঘটনা বলি। 5 অগস্ট সকাল 10:30টার দিকে, 10:30টার একটু আগে পরে হতে পারে, এই টাইমে আমরা 4-5 জন মেইন রাস্তায় গেলাম। মেইন রাস্তায় গিয়ে আপনারা ওই রোডটা, ওই এলাকা সম্পর্কে যারা জানেন তারা হয়তোবা জানেন, অবশ্যই জানার কথা, যে দনিয়া কলেজ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ আর কাজলা যে ওই টোল বক্স, এর মাঝামাঝি একটা জায়গায়, দনিয়া কলেজের পাশেই, রাস্তা তো ডিভাইডার দুই পাশে, তাজা রক্ত দেখা যাচ্ছে, এবং সেখানে বাঁশ দিয়ে রাখা হয়েছে সিক্রেট এরিয়া হিসাবে। তো ওখানে খুব বেশি লোকজনও ছিল না, লোকজন অন্য অন্যদিকে ছড়িয়ে গেছিল, ওখানে ছিল না, খালি ছিল। তো আমরা সাহস নিয়ে ওখানে গিয়েছিলাম যে ওখানে কি একটু দেখি। গিয়ে দেখি তাজা রক্ত, এবং অল্প স্বল্প না, অনেক বেশি। লোকজন নেই, কাকে জিজ্ঞাসা করবো, একটু সাইডে সরে এসে অনেককে জিজ্ঞাসা করলাম কি হয়েছে এখানে। বললো এই 10 মিনিট আগে কোথা থেকে যেন সাউন্ডলেস গুলি এসে একই সাথে 3 জনে গুলিবিদ্ধ হয়েছে। তো বললাম যে গুলিবিদ্ধ যারা হয়েছে তারা কোথায়, বা তাদের অবস্থা কি, বেঁচে আছে কিনা। বললো যে সেই তথ্য কারো কাছে নেই। গুলিবিদ্ধ হওয়ার পরে যারা আন্দোলনকারী ওখানে ছিল, রিক্সায়, ভ্যানে যেভাবে পারছে হাতে তুলে নিকটস্থ কোনো হসপিটালে নিয়ে গেছে, তারপরে আর আপডেট তথ্য পাওয়া যায়নি যে তারা বেঁচে আছে নাকি মারা গেছে। তো পরবর্তীতে ওখান আবারও আমরা যাচ্ছিলাম, দেখতেছিলাম পরিস্থিতি কি, সাহস নিয়ে যাচ্ছিলাম, ঝুঁকি আছে তারপরও, কিন্তু আশপাশের সবাই আমাদেরকে থামাচ্ছিল এবং বলছিল যে ওখানে যায়েন না, কারণ 10 মিনিট আগে গুলি ছোড়া হয়েছে, এবং গুলিটা নিশ্চয়ই আশপাশের কোনো বিল্ডিং থেকে, বিল্ডিং এর ছাদ থেকে বা বিল্ডিং এর ভিতর থেকে, জানালা দিয়ে কোথাও থেকে, ব্যালকনি থেকে এসেছে। তো শনাক্ত করা যায়নি কোন বিল্ডিং থেকে, যদিও আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকেই বিভিন্ন বিল্ডিং এ উঠেছে তল্লাশি চালানোর জন্য, এখন পর্যন্ত ধরা পড়েনি। তো গুলি আবারও হতে পারে, আপনারা ওইদিকে কেউ যাইয়েন না। তাহলে এবার বলুন তো এই গুলি কোথা থেকে এসেছিল? আমি তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। এখন অনেকে বলতে পারে এইগুলি পুলিশের কাছ থেকে এসেছে, পুলিশের পক্ষ থেকে এসেছে। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে কিভাবে আসবে? আন্দোলনরত সময়ে এই যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া এই রোডটাতে যারা ছিলেন বা চিত্র দেখেছেন ভিডিও ক্লিপসে, টেলিভিশনে, তারা দেখেছেন যে পুলিশ কিন্তু ছিল যাত্রাবাড়ি মোড়ে, ওই থানা বরাবর, এবং তাদের ব্যারিকেডটাই ছিল ওই যাত্রাবাড়ি থানা থেকে যে যাত্রাবাড়ি মাছের আড়ত, এই এরিয়াটা তারা তাদের দখলে নিয়ে রেখেছিল পুলিশ। আর পেছন দিকে ওই যে রায়েরবাগে যে ওই যে ফুটওভার ব্রিজে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল, চাক্ষুষ গিয়ে দেখেছিলাম। তো সেই দিকে কদমতলী থানার পুলিশ ছিল, কিন্তু সেই পেছন সাইডে, যাত্রাবাড়ির দিক থেকে বিবেচনা করলে পেছন সাইডে রায়েরবাগের ওই জায়গায় পুলিশের আনাগোনা, আর এই দিকে যাত্রাবাড়ি মাছের আড়তের দিকে পুলিশের মানে উপস্থিতি, মাঝখানে কিন্তু আন্দোলনকারীদের উপস্থিতি। তাহলে দনিয়া কলেজ বরাবর ওই জায়গায় পুলিশ আসলো কোথা থেকে? এখন অনেকে বলছেন
এটি নিয়ে আমি অনেক আলোচনা করেছি অনেকের সাথে ব্যক্তিগতভাবে। অনেকেই বলছেন যে পুলিশ সিভিল ড্রেসে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক নেতাদের যে আশপাশে বাড়ি রয়েছে তাদের ছত্রছায়ায় সেই বিল্ডিং এ উঠেছে এবং তারা সেখান থেকে এভাবে সাইলেন্সার দিয়ে গুলি চালাচ্ছে। হ্যাঁ, অনুমান ভিত্তিক এই দাবি কেউ করতেই পারে, কিন্তু অনুমান ভিত্তিক তো আবার এই দাবিও করা যায় যে এই সিভিল ড্রেসে যারা করছে তারা টোটালি সিভিলিয়ান, তারা পুলিশের কেউই ছিল না। আপনি অনুমান ভিত্তিক এদেরকে যদি পুলিশ বানিয়ে দিতে পারেন উইদাউট এভিডেন্স, তাহলে আরেকজন অনুমান ভিত্তিক এদেরকে সিভিলিয়ান কেন বানাতে পারবে না? তারা তো বলতে পারে যে এগুলো আন্দোলনকারীদের মধ্য থেকেই মেটিকুলাস ডিজাইন ওয়াইজ প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেইন আপ শুটার দিয়ে এগুলো করানো হচ্ছে। বিভিন্ন বিল্ডিং এর ছাদে বা ব্যালকনিতে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, সাইলেন্সার লাগিয়ে ফায়ার করা হচ্ছে যাতে কোনো শব্দ না হয়। তো নীলুফার চৌধুরী মনির এই বক্তব্য তো অমূলক না, অসত্য না, মিথ্যাও না। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তো এখনো বেঁচে আছেন। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব শুরুতে যদিও বলছিলেন পুলিশের কাছে এগুলো থাকে না, পরবর্তীতে এসে কিন্তু একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি পরবর্তীতে জানতে পেরেছেন পুলিশের কাছে কিছু সংখ্যক 7.62 ক্যালিবার স্নাইপার এগুলো দেয়া হয়েছে, কিন্তু সেগুলো অ্যাভেইলেবল না, সেগুলো শর্ত সাপেক্ষে কিছু কিছু পুলিশ অফিসারদের কাছে সিক্রেট হিসাবে রাখা হতো বা ওভার সিকিউরিটির বিষয় হিসাবে। আর সেই হিসাবে আমরা কিন্তু সেই সত্যতাও আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের একটা পেপারের ক্লিপস আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন, খুব বেশি প্রচার হচ্ছে এটি। নিউ এজ পত্রিকায় এখানে অনেক আগের একটি সংবাদে লেখা হচ্ছে যে পুলিশ হেডকোয়ার্টার থেকে 7.62, জুম করে দিচ্ছি দেখেন, 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল প্রোভাইড করা হয়েছিল। বাট সেখানে কিন্তু সংখ্যাটাও দেখতে হবে, কত পিস? মাত্র 30 পিসেস, 30 পিস। হ্যাঁ, হতে পারে পরবর্তীতে এই সংখ্যা আরো বেড়েছে, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্য কিন্তু সঠিক যে ছিল, বাট সংখ্যা কম, সেটা কিন্তু এই তথ্য দ্বারাও প্রমাণ করে। কিন্তু 24-এর আন্দোলনে যেভাবে স্নাইপারের ব্যবহার দেখা গেছে সেটা পুলিশের এই সিকিউরিটি শর্ত সাপেক্ষ ভিত্তিক স্নাইপার দিয়ে এগুলো ঘটেছে, এটা ডিরেক্ট বলে চালিয়ে দেওয়াও আসলে সম্ভব না। তো এবার আসে যেটা বলতেছিলাম, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব এখনো বেঁচে আছেন। তিনি তখন স্বেচ্ছায় তদন্ত করার দায়িত্বটা নিতে চেয়েছিলেন যে স্নাইপার গুলো কোথা থেকে এসেছিল, সিভিলিয়ানদের হাতে কিভাবে গিয়েছিল, কারা দিয়েছিল, এই সিভিলিয়ানরা কারা, কোথা থেকে এসেছে, তারা এরা ট্রেন আপ কিনা, সুপার ডুপার লেভেলের প্রশিক্ষণ প্রাপ্ত কিনা। তো তখন তো তাকে সেই দায়িত্ব থেকেই সরিয়ে দিয়েছিলেন। তখন ডক্টর ইউনূসের সরকার, সাথে আছে এনসিপি, জামাত শিবির, তো তারা তো সেই সরকারকে 5 বছর 10 বছর, অনেকে নাকি 50 বছরও রাখতে চেয়েছিল। তো তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে সরিয়ে দিয়েছেন, বেশ ভালো। এখন তো সেই সরকার নেই, এখন তো বিএনপির নির্বাচিত সরকার এসেছে। তো সৎ সাহস থাকলে এখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে এই তদন্তের দায়িত্বটা দেন, তাকে ম্যান পাওয়ার দেন, তাকে লজিস্টিক সাপোর্ট দেন, তাকে লিগাল সাপোর্ট দেন। তিনি 6 মাসের সময় নিয়ে তাকে একটা তদন্ত ভার দেন, তিনি তদন্ত করুক। কারণ তিনি তো আওয়ামী লীগের কেউ না, তিনি তো ওই ডক্টর ইউনূসের সময়ের অন্তর্বর্তীকালীন সরকারেরই একজন। তার উপরে তো আমরা আস্থা রাখতেই পারি, তার উপরে আমরা ভরসা রাখতেই পারি। তিনি তদন্ত করে তদন্ত রিপোর্ট নিয়ে আসুন যে কি ঘটেছিল আসলে। তাহলেই তো যত অস্পষ্টতা, যত ধূম্রজাল 24-এর আন্দোলন নিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? বর্তমান যে সরকার রয়েছে, সরকারের সদিচ্ছাটা থাকতে হবে। তো এই সরকারের সদিচ্ছা কি আছে যে 24-এর আন্দোলন নিয়ে ধূম্রজালের মধ্যে আমরা না থেকে আমরা স্পষ্ট চিত্রটা একটু দেখি? যদি সেই সৎসাহস এই সরকারের কাছে থাকে তাহলে উদত্ত আহ্বান জানাবো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করুন। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।